ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল এডুওয়াজ লার্নার। এডুওয়াজ লার্নারে আমি আমার সকল ভিউয়ারদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে প্রোনাউনের পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমরা প্রোনাউনের রুলস নিয়ে ডিসকাস করব এবং আমি প্রোনাউনের পার্ট 1 ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যদি আপনারা প্রোনাউনের পার্ট 1 ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ওই ভিডিওতে প্রোনাউনের কনসেপ্ট মানে ডেফিনেশন অফ প্রোনাউন, এক্সাম্পল, কাইন্ডস অফ প্রোনাউন ইত্যাদি নিয়ে ডিসকাস করেছি। তো প্রোনাউনের পার্ট 1 ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আরও একটা কথা বলে রাখি, আমি কম্পিটিটিভ এক্সামে ইংলিশ ক্র্যাশ কোর্স অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমি নাউনেরও 2টো ভিডিও আপলোড করেছি। যদি নাউনের 2টো ভিডিও কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই 2টো ভিডিওর লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো মূল টপিক যেটা আজকে রুলস অফ প্রোনাউন, ওখানে যাওয়ার আগে আমি 2টো পয়েন্ট একটু ক্লিয়ার করে দিতে চাই। কারণ আগের দিনকে আমি যখন কনসেপ্ট অফ প্রোনাউন বোঝাচ্ছিলাম তো আমি নিউটার জেন্ডার এবং কমন জেন্ডারে কিছু জিনিস স্কিপ করে গেছিলাম। তো আমার মনে হয়েছে যেটা আজকে আমি এই দুটোকে ক্লিয়ার করব, তারপর আমি রুলস অফ প্রোনাউনে ফিরে যাব, আজকের মূল টপিক। তো শুরু করা যাক। তো নিউটার জেন্ডার বলতে কী বুঝি না, নিউটার জেন্ডার হচ্ছে নন লিভিং থিংস, মানে জড় বস্তু। তো জড় বস্তুর ক্ষেত্রে আমরা কোন প্রোনাউন ইউজ করব না, ইট, ইটস, ইটসেলফ। আর একটা কি পয়েন্ট রয়েছে, 2 নম্বর পয়েন্ট নিউটার জেন্ডারে, অ্যানিম্যাল, বয় অর চাইল্ড, মানে পশু অথবা কোনো শিশু আর অলসো কনসিডার্ড অ্যাজ নিউটার জেন্ডার, তাদেরকে নিউটার জেন্ডার বলে কনসিডার করা হয় বা বিবেচনা করা হয়। কেন না, তার কারণ হচ্ছে একটা পরিণত মানুষ, তার যে বিচার বুদ্ধি থাকে, সঠিক ভুল যাচাই করার যে ক্ষমতা থাকে, একটা শিশুর ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাকে আমাদের শিখিয়ে পড়িয়ে নিতে হয় কোনটা ভালো কোনটা মন্দ। পশুর ক্ষেত্রেও তাই, পশুরাও মানুষের মতো বুদ্ধিমান জীব নয়। একটা পরিণত মানুষের যে বুদ্ধি থাকে, একটা পরিণত পশুর কিন্তু সেই বুদ্ধি থাকে না। তো এই জন্যে পশু বা শিশুর ক্ষেত্রে এগুলোকে আমরা অজ্ঞ, অর্থাৎ এদের জ্ঞান নেই, ইনোসেন্ট, এরকমভাবে আমরা দেখি। তো সেই জন্য এদেরকে নিউটার জেন্ডারের ক্যাটাগরিতে ফেলা হয়। তো এদের পরিবর্তে যখন প্রোনাউন ব্যবহার করা হবে তখন কি প্রোনাউন ব্যবহার করা হবে, মানে নিউটার জেন্ডারে আমরা যে প্রোনাউন ব্যবহার করি, অর্থাৎ ইট, ইটস, ইটসেলফ, এইগুলোকেই আমরা এদের পরিবর্তে প্রোনাউন হিসাবে ব্যবহার করব। একটা সেন্টেন্স এক্সাম্পল কি বলছে দেখে নেওয়া যাক। বলছে যে এ বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। এখানে কিন্তু হিজ বা হার বলেনি। তার কারণ কি না, বেবি হচ্ছে অজ্ঞ, অর্থাৎ বেবিকে আমরা নিউটার জেন্ডারের ক্যাটাগরিতে ফেলবো। তো সেই জন্যে বেবির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু ইটস হয়েছে, না নিউটার জেন্ডারের ক্ষেত্রে আমরা যেটাকে ব্যবহার করে থাকি। এবার চলে আসবো কমন জেন্ডার। তো কমন জেন্ডারের ডেফিনেশন কি, কমন জেন্ডার হচ্ছে যে জেন্ডারের দ্বারা পার্টিকুলারলি নির্দিষ্ট করে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বোঝা যায় না। মানে সে পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। যেমন টিচার, ডক্টর, স্পিকার, ফ্রেন্ড। তো টিচার একজন মহিলা শিক্ষকও, একজন মহিলা শিক্ষিকাও হতে পারেন, আবার একজন পুরুষ শিক্ষকও হতে পারে। আমরা বাংলায় বলি শিক্ষক এবং শিক্ষিকা, কিন্তু ইংরাজিতে যদি টিচার বলি তাহলে তিনি একজন পুরুষও হতে পারেন, আবার মহিলাও হতে পারেন। ডক্টরের ক্ষেত্রেও তাই, ডক্টরের ক্ষেত্রেও পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। স্পিকারের ক্ষেত্রেও তাই, ফ্রেন্ডের ক্ষেত্রেও তাই। তো এইগুলোর দ্বারা কিন্তু পার্টিকুলারলি কোন লিঙ্গ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, আমরা কিন্তু বুঝতে পারি না। সেই জন্য এইগুলোকে কমন জেন্ডার বলা হয়। এবার কমন জেন্ডারের ক্ষেত্রে তাহলে কী প্রোনাউন ব্যবহার করা হবে না, কমন জেন্ডার ইজ কনসিডার্ড অ্যাজ ম্যাসকুলাইন জেন্ডার। কমন জেন্ডারকে ম্যাসকুলাইন জেন্ডার বলে গণ্য করা হয়ে থাকে। সেই জন্য তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হবে সেটা ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে যে প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ হি, হিম, হিজ, হিমসেলফ, এইগুলো ম্যাসকুলাইন জেন্ডারে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। তো এই প্রোনাউনগুলোকে আমরা কমন জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করব। আশা করি বোঝা গেছে নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার এর মূল বিষয়, রুলস অফ প্রোনাউন। তো দেখে নেওয়া যাক প্রোনাউনের প্রথম রুলটা কী বলছে। প্রোনাউনের প্রথম রুল বলছে যে ভার্ব যেমন লেট, লাইক, এটসেট্রা এবং প্রিপোজিশন
লাইক ইন, অ্যাট, এক্সেপ্ট, বিটুইন এটসেট্রা আর ফলোড বাই অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। মানে এখানে দুখানা ভার্বের এক্সাম্পল দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো মেন ভার্বের ক্ষেত্রে, যেমন টিচ, প্লে ইত্যাদি যে কোনো মেন ভার্বের পর অথবা প্রিপোজিশন যদি থাকে, যেমন ইন, অ্যাট, এক্সেপ্ট, বিটুইন ইত্যাদি, এই প্রিপোজিশনের পর যখন প্রোনাউন ব্যবহার করা হবে তখন সেই প্রোনাউনটাকে অবজেক্টিভ ফর্মে রাখতে হবে। তো দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দুটো এক্সাম্পল দেখে নিলে আমরা বুঝতে পারবো যে 1 নম্বর হচ্ছে যে লেট দে প্লে। এই সেন্টেন্সটা কি ভুল আছে? হ্যাঁ, অবশ্যই সেন্টেন্সটা ভুল আছে। কেন না, এই সেন্টেন্সের মেন ভার্ব হচ্ছে লেট, এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হওয়ার কথা, কিন্তু এখানে লেটের পরে দে রয়েছে, যেটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তো আমাকে কারেক্ট করতে গেলে কি করতে হবে? দে এর পরিবর্তে দেম করতে হবে, কারণ দেমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। তো তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে? লেট দেম প্লে। দ্বিতীয় সেন্টেন্স এক্সাম্পল কি বলছে? ইউ আর টিচিং রোহিত অ্যান্ড হার। ইউ আর টিচিং রোহিত অ্যান্ড হার, এই সেন্টেন্সে মেন ভার্ব কি? এই সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে টিচিং। এরপরে কি প্রোনাউন আছে? না, এরপরে প্রোনাউন সবার লাস্টে হার রয়েছে। তো হারটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তো তাহলে এই সেন্টেন্সে নিয়ম অনুযায়ী ঠিক আছে, তো অতএব এটা কারেক্ট সেন্টেন্স। এবার চলে যাব প্রোনাউনের দ্বিতীয় রুল। প্রোনাউনের দ্বিতীয় রুল কি বলছে? প্রোনাউনের দ্বিতীয় রুল বলছে বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল শুড বি ফলোড বাই সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। এখানে বলছে বি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল ইত্যাদি, এইগুলোর পরে যখন আমরা প্রোনাউনকে ব্যবহার করব তখন সেই প্রোনাউনটাকে সাবজেক্টিভ ফর্মে রাখতে হবে। তো আগেরটার সঙ্গে কিন্তু এটা পুরোপুরি উল্টো। আগেরটায় বললাম যে মেন ভার্বের পরে যখন প্রোনাউন ব্যবহার হবে তখন সেটাকে অবজেক্টিভ ফর্মে রাখতে হবে, কিন্তু বি ভার্ব এর পরে যখন প্রোনাউন ব্যবহার হবে তখন সেটাকে সাবজেক্টিভ ফর্মে রাখতে হবে। তো দুটো এক্সাম্পল দেখে নিলে আমরা আরও বুঝতে পারবো ক্লিয়ারলি। প্রথম এক্সাম্পল কি বলছে? না, প্রথম এক্সাম্পল বলছে যে ইট ইজ মি হু ব্রট ইউর ফাইলস। এই সেন্টেন্সটা রং আছে, ভুল আছে। কেন না, এই সেন্টেন্সের প্রথমে বি ভার্বটাকে খুঁজি। এই সেন্টেন্সের বি ভার্ব হচ্ছে ইজ। ইজের পরে কি রয়েছে? মি। মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাকে সাবজেক্টিভ ফর্মে করতে হবে। মি এর পরিবর্তে আমাকে আই করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কী হবে? কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইট ইজ আই হু ব্রট ইউর ফাইলস। দ্বিতীয় সেন্টেন্স কি বলছে? দ্বিতীয় সেন্টেন্স বলছে ইট উইল বি উই হু উইল বট এ নিউ হাউস। এই সেন্টেন্সের মেন ভার্ব কি? না সরি, এই সেন্টেন্সের বি ভার্ব কোনটা? না, এই সেন্টেন্সের মেন বি ভার্ব হচ্ছে উইল। তো উইলের পরে যে প্রোনাউন উই লেখা আছে, তো এটা উইটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে নিয়ম অনুযায়ী ঠিক আছে, অতএব এটা কারেক্ট সেন্টেন্স। এবার আমরা চলে যাব প্রোনাউনের 3 নম্বর রুল, রিফ্লেক্সিভ প্রোনাউনের। 3 নম্বর রুল কি বলছে? না, রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাই সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ ইত্যাদি আরও যে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে থাকে ইজ নট ইউজড অ্যাজ এ সাবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি না। অনেক সময় আমরা দেখেছি স্পোকেন ইংলিশে অনেককে হয়তো বলে থাকে যে মাই সেলফ অমুক, মাই সেলফ এই, তো ওইটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি ভুল। তার কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক, সেন্টেন্স এক্সাম্পল। ফার্স্ট একটা সেন্টেন্স বলছে ইয়োর সেলফ অ্যান্ড হি রিচড দেয়ার ইন টাইম। সেন্টেন্সটা ভুল আছে। কেন না, এখানে সাবজেক্ট কি রয়েছে? না, ইয়োর সেলফ অ্যান্ড হি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টকে রেখেছে ইয়োর সেলফকে, যেটা ভুল। আমাকে ইয়োর সেলফটাকে পরিবর্তন করে ইউ করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কী হবে? না, ইউ অ্যান্ড হি রিচড দেয়ার ইন টাইম। এবার সেন্টেন্সটা আমরা চলে যাব প্রোনাউনের 4 নম্বর রুলের প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্টটা কী বলছে 4 নম্বর রুলের? না, হোয়েন ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ, মোর দ্যান ওয়ান, এনি ওয়ান used as a subject, then the possessive case of pronoun should be third person singular number. মানেটা কি?
না, মানেটা হচ্ছে যে যখন ইচ এভরি আইদার নাইদার মেনি এ মোর দ্যান ওয়ান এনি ওয়ান এইগুলোকে সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করা হবে এবং তারপরে যদি কোনো পজিটিভ কেস থেকে থাকে তখন সেটাকে আমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পজিটিভ কেস মানে হিজ, হার এইগুলোকে বোঝাবে। তো দেখে নিই একটা এক্সাম্পল বলছে যে ইচ ওয়ান অফ আস ইজ ডুইং আওয়ার ডিউটি প্রপারলি। বাক্যটা ভুল রয়েছে। কেন? বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইচকে এবং এর পরে কোথায় পজিটিভ কেস রয়েছে, না এই যে আওয়ার কথাটা যেখানে রয়েছে। আওয়ারটাকে আমি কেন পজিটিভ কেস বলছি, তার কারণ হচ্ছে পজিটিভ কেসের ক্ষেত্রে আমরা জানি যে ওই প্রোনাউনটার সঙ্গে একটা নাউনকে অবশ্যই থাকতে হবে এবং সেই নাউনটাকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা অসম্পূর্ণ থেকে যাবে অর্থটা। মানে ডিউটি কথাটাকে যদি উড়িয়ে দিই তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়ায় যে ইচ ওয়ান অফ আস ইজ ডুইং আওয়ার প্রপারলি, মানে প্রত্যেকে আমরা আমাদের সঠিকভাবে। তো একটা অসম্পূর্ণ থেকে গেল, তো আওয়ারের সঙ্গে ডিউটিটাকে বসালে তবেই বাক্যের অর্থটা একটা সম্পূর্ণ দাঁড়ায়। তো তাহলে রুল অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে আওয়ারের পরিবর্তে আমাকে লিখতে হবে হিজ। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে, না ইচ ওয়ান অফ আস ইজ ডুইং হিজ ডিউটি প্রপারলি। আশা করি বোঝা গেছে। এবার আমরা 4 নম্বর রুলের 2 নম্বর পয়েন্টটা কী বলছে দেখে নেব। 2 নম্বর পয়েন্টটা বলছে যে হোয়েন ওয়ান ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট দ্য পজিটিভ কেস অফ প্রোনাউন শুড বি অ্যাকর্ডিং টু ওয়ান্স। বলছে যে যখন ওয়ান এই ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করা হবে তারপরে যদি কোনো পজিটিভ কেস থাকে তখন মনে রাখতে হবে যে সেই পজিটিভ কেসটা আমাকে লিখতে হবে ওয়ান্স, ONE'(S), মানে ওয়ানের পজিটিভ কেস হচ্ছে ওয়ান্স, ONE'(S). যেমন হি এর পজিটিভ কেস হিজ, যেমন সি এর পজিটিভ কেস হার, ঠিক সেরকম ওয়ানের পজিটিভ কেস হচ্ছে ওয়ান্স, অন্য কোনো লেখা যাবে না। এক্সাম্পল কি বলছে? এক্সাম্পল বলছে ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো এখানে বাক্যটা ভুল রয়েছে। কেন? সাবজেক্ট হিসাবে এখানে ওয়ানকে ব্যবহার করা হয়েছে এবং এর পরে যে পজিটিভ কেস রয়েছে হিজের সঙ্গে ডিউটি রয়েছে, তো হিজটা পজিটিভ কেস, কিন্তু নিয়ম অনুযায়ী আমাকে পজিটিভ কেসটা করতে হবে ওয়ান্স, ONE'(S) হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে, না ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে যাব 5 নম্বর রুলে। 5 নম্বর রুলেরও 2খানা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটা আমরা দেখব, when two subjects are joined by as well as together with along with in addition to like unlike nothing but more than one and not, the possessive case of the pronoun will be according to first subject। মানে বলছে একটা বাক্যে যদি এই অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ বা আরও যেগুলো রয়েছে এইগুলো দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা থাকে বাক্যে, তাহলে তারপরে যদি কোনো পজিটিভ কেস থেকে থাকে তখন সেটা আমাকে মাথায় রাখতে হবে যে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু সেই পজিটিভ কেসটা হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী পজিটিভ কেসটা হবে। প্রথম সাবজেক্ট বলতে কী হবে, না যেটা অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথের বাঁ দিকে থাকবে সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট হবে, আর যেটা নিয়ারেস্ট বা সেকেন্ড সাবজেক্ট কোনটা হবে, না অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথের পরে ডান দিকে যেটা থাকবে সেটা। তো একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল বলছে যে রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন হ্যাজ রিটার্নড টু দেয়ার হোম। সেন্টেন্সটা ভুল রয়েছে। কেন? না এই বাক্যে প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট আগে দেখে নেব। এই বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে প্রথম সাবজেক্ট হচ্ছে রিনা, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হার চিলড্রেন। তো রিনা এবং হার চিলড্রেন, তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে রিনা, তো তাহলে রিনা অনুযায়ী পজিটিভ কেসটা হবে। তো এর পরে কোথায় পজিটিভ কেস রয়েছে, না দেয়ার হোম, তো তাহলে দেয়ারটা হচ্ছে পজিটিভ কেস। তো দেয়ারটা যদি পজিটিভ কেস হয় তাহলে রিনা যদি অনুযায়ী পজিটিভ কেসটা হয় তাহলে কিন্তু এটা হার হবে।
তো এখানে দেয়ার দেয়া আছে, তো তাহলে দেয়ারের পরিবর্তে আমাকে হার লিখতে হবে, যেহেতু রিনা একটা মেয়ে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন হ্যাজ রিটার্নড টু হার হোম। এবার সেন্টেন্সটা কারেক্ট হলো। আর একটা এক্সাম্পল কি বলছে, মাই ব্রাদার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ ডুইং হিজ জব অ্যাট দিল্লি। এই বাক্যটা কি সঠিক রয়েছে? হ্যাঁ, বাক্যটা সঠিক রয়েছে। কেন না, এই বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা প্রথম সাবজেক্ট কি মাই ব্রাদার এবং সেকেন্ড সাবজেক্ট হিজ ফ্রেন্ডস, এই দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে। তার প্রথম সাবজেক্ট অনুযায়ী মাই ব্রাদার অনুযায়ী পজিটিভ কেসটা হবে। এখানে কোথায় রয়েছে পজিটিভ কেস না, হিজ জব, তাহলে হিজটা পজিটিভ কেস। তো মাই ব্রাদার যেহেতু ছেলে, তো তাহলে পজিটিভ কেস কী হবে, হিজই হবে। তাহলে এখানে ঠিক রয়েছে বাক্যটা, এটাকে সংশোধন করার প্রয়োজন নেই। তো এবার চলে যাব এই 5 নম্বর রুলেরই 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা দেখবেন যে ঠিক এর উল্টোটা হবে। 2 নম্বর পয়েন্টটা বলছে যে হোয়েন টু সাবজেক্টস আর জয়েন্ড বাই আইদার অর নাইদার নর নান বাট নট অনলি বাট অলসো দ্য পজিটিভ কেস অফ প্রোনাউন উইল বি অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তো এইখানে বলছে যে যখন বাক্যের দুটো সাবজেক্ট আইদার অর নাইদার নর নান বাট নট অনলি বাট অলসো এইগুলো দ্বারা যুক্ত থাকবে, তখন কিন্তু যদি তারপরে কোনো পজিটিভ কেস থাকে বাক্যে, তাহলে সেই পজিটিভ কেসটা নিয়ারেস্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন একটা এক্সাম্পল দেখে নিই, যে নাইদার দ্য স্টুডেন্ট নর দ্য টিচার ওয়াজ প্লেয়িং ইন দেয়ার প্রপার ইউনিফর্ম। তো এই বাক্যে নাইদার নর দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। প্রথম সাবজেক্ট কি না, প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। দ্বিতীয় সাবজেক্ট কি না, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তো তাহলে এই দুটো সাবজেক্টের মধ্যে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা না, দ্য টিচার। তো দ্য টিচারের পরে কোথায় পজিটিভ কেস রয়েছে না, যেখানে দেখতে পাচ্ছি আমরা দেয়ার পিপল অ্যান্ড দেয়ার প্রপার ইউনিফর্ম। এই দেয়ার প্রপার ইউনিফর্ম অর্থাৎ দেয়ারটা হচ্ছে পজিটিভ কেস। তো তাহলে দেয়ারটা এখানে দ্য টিচার অনুযায়ী যদি পজিটিভ কেস হয়, তাহলে আমাকে দ্য দেয়ারের পরিবর্তে কী লিখতে হবে না, হিজ লিখতে হবে। তো তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, নাইদার দ্য স্টুডেন্ট নর দ্য টিচার ওয়াজ প্লেয়িং ইন হিজ প্রপার ইউনিফর্ম। এবার সেন্টেন্সটা কারেক্ট হলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবিয়ে দিন। পরবর্তীকালে যখন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।